সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি। হ্যালো চাচা, আসসালামু আলাইকুম চাচা। হ্যাঁ চাচা, আমার মন খারাপ চাচা। ওই যে এস সাব্বির একটা ছেলের, হ্যাঁ তোমার কাছে লিঙ্ক পাঠাইছি চাচা। হ্যাঁ, খুব দুঃখজনক ঘটনা চাচা। আমারে ওই যে কয়েকজনে চাচা ফোন কইরা কমেন্টস করে কইল যে সাব্বির সম্পর্কে আপনারা কিছু কথা বলেন। এখন কথা কিভাবে বলবো? সাব্বিরের কোনো তথ্যই তো পাচ্ছি না চাচা। হ্যাঁ, ইউটিউবে ওকে আমি দেখেছি, ছেলেটা হ্যাঁ ওই যে স্পন্টেনিয়াসলি কথা বলে চাচা, যুক্তি তর্ক চমৎকার। মানে এই বয়সে সে যে এত কথা বলতে পারে, এত চিন্তা করতে পারে, এটা অসাধারণ চাচা। তুমি তো দুই একটা ভিডিও দেখছো যে সুলতানি আমলের ঈদ, আমাদের রমজান ঈদের সময় যে সুলতানি আমলের ঈদ করছে, এটা পহেলা বৈশাখ নিয়ে, মঙ্গল শোভাযাত্রা নিয়ে। না না, তার এইসব ভিডিও বুঝছো তো, এখন যারা স্বাধীনতার পক্ষে যারা, এরা তো সহ্য করে না। এখন দুঃখের বিষয় হচ্ছে, ছেলেটা দেখি মাইরা ফেলাইছে, নাকি জেলে নিছে, নাকি থানায় আছে, নাকি গুম কইরা ফেলাইছে, কেউ কিছু কইতে পারে না। না না, আর আমি কই স্বাধীন মিডিয়া আছে না, স্বাধীন মিডিয়া তো কোনো কথাই বলছে না, এত স্বাধীন। হ্যাঁ, ওই যে শতাব্দীর সেরা স্বাধীন নাকি আমাদের মিডিয়া। না, এই ছেলেটার নিয়ে একটা কথাও কেউ বলে নাই, টু শব্দও করে নাই। সোশ্যাল মিডিয়ায় এখন সবাই আলোচনা করছে, মানে সাব্বির এই তরুণ ছেলেটা এত সুন্দর কথা বলে চাচা, রাজনীতি সচেতন, আর ওই যে সব কথা তার সাধারণ মানুষের পক্ষে। হ্যাঁ হ্যাঁ চাচা, না মন মেজাজ খুবই খারাপ। মানে না, এখন তুমি চিন্তা করো, এরকম একজন নোবেল লরিয়েট আমাদের দেশে আছে, উনি জানেও না, এগুলো নিয়ে চিন্তাও করে না। না 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 না, মাইরা ফালাক, ওনার কোনো অসুবিধা নাই। না, ওনার কোনো চিন্তা নাই তো, ওনার ছেলে না তো। হ্যাঁ, সেনাপ্রধানরাও কার নিরাপত্তা দিচ্ছে এটা তো তুমি দেখতে পাচ্ছ, কিচ্ছু না। এখন ওই সাবজেক্টটা নিয়ে এখন আমি যে একটু কিছু কথা বলবো চাচা, মানে একটু দাবি দাওয়া যে উত্থাপন করুন। এখন তো ছেলেটার বাবা মা কে বা ভাই বোন, হ্যাঁ কেউ যদি তথ্য দিতে পারে আমারে, আমি হ্যাঁ একটা ভিডিও বানানোর চেষ্টা করুন চাচা। না, ওর পক্ষে দাঁড়ানো উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, আত্মীয় স্বজন অত ভয় মুখ খুলতেছে না, কারণ মুখ খুললে তো হেরাও বিপদে পড়বো। দর্শক দেখলেন যে আমাদের অত্যন্ত পরিচিত মুখ খন্দকার ইসমাইল 90 দশকে যিনি বহুরূপী ম্যাগাজিন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সবার নজর কেড়েছিলেন। ব্যক্তিগতভাবে তার সাথে আমার পরিচয় হয় 2000 সালে। আমার একটি অনুষ্ঠানে তিনি অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। তারপর তার সাথে আরো বহুবার কথা হয়েছে, বহুবার দেখা হয়েছে। তিনি ভালো উপস্থাপনা করেন এটি জানি, কিন্তু তিনি যে এত ভালো নাটক করতে পারেন এটি আমার জানা ছিল না। এই ভিডিওটি দেখে আমি সত্যি খুব চমকে উঠেছিলাম। তবে নাটক করে তিনি যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো শুনে আমি একটু অবাক হয়েছি। তিনি যে এ ধরনের কথা বলতে পারেন সেটি কিন্তু আমার জানা ছিল না। আমি তাকে কখনো এ ধরনের মিথ্যার আশ্রয় নিয়ে কোনো কথা বলতে শুনিনি। হয়তো বলেছেন অন্যদের সাথে, কিন্তু আমার সাথে তার এরকম কোনো কথা কোনোদিনই হয়নি। আমি তার এই কথাগুলোকে মিথ্যে বলছি কেন, আসুন সে সম্পর্কে আমরা আরও একটি ভিডিও দেখে আসি। একটি মামলায় গ্রেপ্তারের পর গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন ইউটিউবার সাব্বির সরকার। তবে তিনি নিখোঁজ রয়েছেন এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট দিচ্ছেন। গুম হয়েছে কিনা এমন প্রশ্ন তোলা হয়। বনানী থানার ওসি রাসেল সরোয়ার সাংবাদিকদের বলেন, গত 4 এপ্রিল সাব্বিরের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। বিরোধী বক্তব্য ও গুজব ছড়ানো তার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি সাব্বিরের নিখোঁজ গুজব ছড়িয়ে পড়ে, কিন্তু গ্রেপ্তারের পর থেকে সাব্বির কারাগারে আছেন। পুলিশ জানায়, সাব্বিরকে গত 4 এপ্রিল ডেমরা থানা থেকে গ্রেপ্তার করা হয়।
পরদিন তাকে আদালতে হাজির করে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। তার পরিবারকে জানানো হয়েছিল বনানী থানায় রিমান্ডে থাকা অবস্থায় তার এক আত্মীয় এসে সাব্বিরের সঙ্গে দেখা করে যান। তার বিরুদ্ধে থাকা মামলাটির সর্বশেষ শুনানি হয়েছে গত মে মাসে। পুলিশ আরও জানায়, সাব্বিরের বিরুদ্ধে সম্প্রতি বনানী থানায় 2টি সাধারণ ডায়েরি রয়েছে। এর মধ্যে প্রযোজক মুনতাসির মামুন গত 23 মার্চ জিডি করেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন তিনি সাব্বির সম্পর্কে যে কথাগুলো বলেছেন যে সে নিখোঁজ হয়ে গেছে, যেটা আমরা দেখেছি বিগত সরকারের সময়। সাদা পোশাকে কাউকে হয়তো ধরে নেওয়া হচ্ছে, অথবা ডিবি পরিচয়ে কাউকে ধরে নেওয়া হচ্ছে, কিংবা র্যাবের পরিচয়ে কাউকে ধরে নেওয়া হচ্ছে। তারপর দীর্ঘদিন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তারপর একসময় হয়তো দেখা যাচ্ছে র্যাব অথবা গোয়েন্দা পুলিশ তাকে জনসমক্ষে হাজির করে বলছেন গতকাল তাকে এখানে পাওয়া গিয়েছে। আপনাদের অনেকেরই হয়তো ফটো সাংবাদিক কাজলের কথা মনে আছে, যাকে প্রথম আবিষ্কার করা হয় সীমান্ত এলাকায়, এবং ভারত থেকে এদেশে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়। ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে ডিজিটাল নিরাপত্তা আইনের 54 ধারায় কারাগারে পাঠিয়েছে আদালত। তবে অবৈধ অনুপ্রবেশের মামলায় জামিন পেয়েছেন তিনি। নিখোঁজের 1.5 মাস পর ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে রবিবার ভোররাতে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে উদ্ধার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে বিজিবি জানায়, বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে প্রবেশের সময় সাংবাদিক কাজলকে আটক করা হয়। সাংবাদিক শফিকুল ইসলাম কাজল 10 মার্চ সন্ধ্যায় রাজধানীর পক্ষকাল পত্রিকার কার্যালয় থেকে বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরদিন 11 মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসী নয়ন। আজকে রাত 3টার দিকে বিজিবি শফিকুল ইসলাম কাজল নামে এক ভদ্রলোককে আমাদের কাছে হস্তান্তর করে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে তারা লিখিতভাবে অভিযোগ দায়ের করে। এই অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। সেই যে নাটকীয়তা, মানুষকে গুম করার, নিখোঁজ করে দেওয়ার, কিংবা ক্রস ফায়ারে দেওয়ার, সেই ক্যারেক্টার কি এই সরকারের মধ্যে এখন পর্যন্ত আমরা কেউ দেখেছি? আমরা কি দেখেছি এই সরকারের সমালোচনা করার জন্য কাউকে গুম করে ফেলা হয়েছে, কাউকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, কাউকে আয়না ঘরে নিয়ে যাওয়া হয়েছে? আমাদেরকে সত্যটা তো স্বীকার করতে হবে। যদিও আমরা অনেককেই বলতে শুনছি এই সরকার চরম ফেসিস্ট হয়ে উঠেছে। সত্যি কি তাই? আগের সরকারের সাথে তুলনা করার মতো কোনো পরিস্থিতিকে এখনো সৃষ্টি হয়েছে? হতে পারে, কারণ সবার দৃষ্টিভঙ্গি তো একরকম নয়। আমি যেটিকে সাদা দেখছি, অন্য একজন হয়তো সেটিকে কালো দেখছে, কিংবা আমি যেটিকে আমার জন্য একটি সুযোগ হিসেবে দেখছি, অন্যজন হয়তো সেটিকেই তার বিপদ হিসেবে দেখছে। প্রিয় দর্শক, কেবল খন্দকার ইসমাইল নয়, আমরা আরেক সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে দেখেছি এই সাব্বির সম্পর্কে যথেষ্ট ইতিবাচক কথা বলতে। সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুলকে তিনি এ ধরনের একটি প্রশ্ন করেছিলেন। আসুন আমরা তার কিছু অংশ দেখে আসি। কিন্তু আমরা এই যে দেখতেছি যে একজন ইউটিউবার গুম হয়েছে কিনা এই আলোচনার মধ্যে জানা গেল তিনি 2 মাস ধরে গ্রেপ্তার। সাব্বির নাকি নাম, তিনি জননিরাপত্তা আইন ও সন্ত্রাস বিরোধী আইনের মামলায় অভিযুক্ত। বিগত আমলে প্রণীত এইসব আইন দিয়ে একটা ইউটিউবারে প্রসন্ন নজরুল, মানে আমার আর কিছু বলার নাই। মানে আপনি আমার খালি মনে হয় যে আপনি কিভাবে এগুলি মানে সহ্য করেন, বা মানে এটা কেমনে এটা সম্ভব আপনারা থাকতে? একটা কথা হচ্ছে কি, আমাদের এই আমলে মত প্রকাশের যে স্বাধীনতা আছে, আপনি বিশ্বাস করেন, আমি অনেস্টলি বলি, বাংলাদেশে কোনো আমল এটা ছিল না। আপনি শুধু আমার ক্ষেত্রে দেখেন, আমার ক্ষেত্রে কত মিথ্যাচার, কত জঘন্য চরিত্র হননকারী কথা। বাংলাদেশের প্রচলিত যতগুলো আইন আছে, পেনাল কোড বলেন, সন্ত্রাস দমন আইন বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মানে কতগুলো আইনে মানে অপরাধযোগ্য ভাবে আমার সম্পর্কে চরিত্রহানি মিথ্যা কথা, আমার নিরাপত্তা বিঘ্নিত করার মতো পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। তো এর জন্য কি কেউ মামলা করেছে? আমাদের ইউনুস স্যারের বিরুদ্ধে করা হয়েছে, রেজওয়ানার বিরুদ্ধে করা হয়েছে, আমাদের সালাউদ্দিন স্যারের বিরুদ্ধে করা হয়েছে, কত উপদেষ্টার বিরুদ্ধে করা হয়েছে। এটার জন্য কি আমরা সরকার থেকে কোনো মামলা করেছি? আমরা করি নাই। প্রিয় দর্শক, আপনারা দেখলেন
খন্দকার ইসমাইল এবং খালেদ মহিউদ্দিন এই ২৬ সম্পর্কে যে ধরনের কথা বলছেন তাতে মনে হচ্ছে এই সরকার সাংবাদিক অথবা ইউটিউবারদের প্রতি সত্যিই জুলুম করছেন। আসলে কি তাই? আসুন এই সাব্বির কি ধরনের কথা বলে, কি ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করে, তার সেসব কথায় কতটা সত্যতা রয়েছে, কতটা দেশাত্মবোধ রয়েছে, কতটা মানবিকতা বোধ রয়েছে, কতটা শালীনতা রয়েছে এবং সাংবাদিকদের যে নীতিমালাগুলো মেনে চলা উচিত তারই বা কতটা প্রতিফলন রয়েছে সেটা একটু দেখে আসি। দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। জুনায়েদ সাকি এক ইফতার পার্টিতে যায় এরকমই মন্তব্য করেছেন। যে হত্যাকাণ্ড জুলাই আগস্টে হয়েছে তাদের দল হিসাবে আওয়ামী লীগের দায় সেটাও বিচার করতে হবে। আমার কথা হচ্ছে ভাই, তাহলে তোমার বিচার কে করবে? তুমি যে আমেরিকান ক্লাবে যায় বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছো সেটার বিচার হবে না? সেটার বিচারও তো হওয়া উচিত। তুমি যে ইউনুসের মিটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে বাংলাদেশের ডিপ স্টেটের এজেন্ট হিসেবে কাজ করছো সেটার বিচার হবে না? সেটার তো বিচার হওয়া উচিত। তাহলে আগে এই বিচারগুলো করো। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবা আর এগুলোর বিরুদ্ধে কথা বললেই আওয়ামী লীগের দোষ হয়ে যায়, আর এই জন্য তোমাদেরকে যখন প্রশাসন গ্রেফতার করে তখন সেই সরকার হয়ে যায় ফ্যাসিস্ট। নাটক করো না। বিগত 15-17 বছর যারা গ্রেফতার হয়েছে তাদের পক্ষে সাফাই গাইতেছো। তারা কারা? তারা সন্ত্রাসী, দেশদ্রোহী, অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নকারী। এই যে পশ্চিমা এবং পাকিস্তানি গুপ্তচর বৃত্তিকে সহযোগিতা করা, এটা কি দেশপ্রেমের অংশ? এটা তো প্রকাশ্য দেশদ্রোহিতার অংশ। যখন তোমরা প্রকাশ্য দেশদ্রোহিতা করবা আর ওইটার ব্যাপারে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকার কোনো উদ্যোগ নিবে, তখন তারা হয়ে যায় ফ্যাসিস্ট। নাটক পাইছো? এই নাটক আর এখন পাবলিক খায় না। পুলিশ কাকে গ্রেফতার করে? কোনো ভালো মানুষকে তো পুলিশ গ্রেফতার করে না। আইন প্রশাসন কাদের গ্রেফতার করে, কাদের নজরদারিতে রাখে? যারা বাংলাদেশ নিয়ে প্রতি মুহূর্ত বিদেশিদের কাছে গিয়ে ফান্ড নিয়ে তাদের ষড়যন্ত্র বাস্তবায়নে সহযোগিতা করে, তাদেরকেই নজরদারিতে রাখে। তার একটা এজেন্ট হিসেবে তুমিও দীর্ঘদিন কাজ করেছো। তা না হলে এখনো পর্যন্ত তুমি কোনো এমপি না, মন্ত্রী না, দামি গাড়িতে চড়ো প্রতিনিয়ত, টাকা আসে কোত্থেকে? গাড়ি চেঞ্জ করো, টাকা আসে কোত্থেকে? যদি আওয়ামী লীগের বিচার হয়, জুনায়েদ সাকির মতো শ্রমিক লিডার নামধারী বাংলাদেশের রপ্তানি শিল্প ধ্বংসকারীদেরও বিচার হওয়া উচিত। এতে কোনো কিন্তু নাই। তারা যদি আওয়ামী লীগের বিচার করতে চায়, আমরাও বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার কারণে এই সমস্ত জুনায়েদ সাকিকে বিচারের আওতায় আনতে চাই এবং বিচারের আওতায় আনবো। বিচার কারে বলে আওয়ামী লীগ দেখাবে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন সাব্বির কি ধরনের কথা বলছে। সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টি সেটি হচ্ছে বিগত সরকার তার শেষ সময়ে যে হত্যাকাণ্ড চালিয়েছে, যার জন্য তার বিচার চলছে, সেই বিচারের পূর্বশর্ত হিসেবে তিনি যে কথাগুলো বলেছেন সেটি কতটা যুক্তিযুক্ত বা কতটা গ্রহণযোগ্য। একজন মানুষ যদি সাইকোপ্যাথ না হয় তাহলে কি এ ধরনের কথা বলতে পারে? তারই সমবয়সী এই যে শত শত তরুণদের হত্যা করা হলো, তার জন্য কি তার একটু মায়া মমতা নেই? তার জন্য কি তার নিজের কোনো দায় নেই? তিনি কিভাবে পারলেন সেই হত্যাকাণ্ডের সাথে একজন শ্রমিক নেতার তথাকথিত ষড়যন্ত্রকে তুলনা করতে? তিনি মিথ্যা বয়ান তৈরি করে বিভিন্ন কলকারখানায় শ্রমিক অসন্তোষের জন্য জুনায়েদ সাকিকে যেভাবে দায়ী করেছেন, তা যে অসৎ উদ্দেশ্য প্রণোদিত সেটি বোঝার জন্য আমাদের খুব জ্ঞানী হওয়ার দরকার নেই। তার মতে এই সরকারের সময় বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তার জন্য দায়ী মূলত জুনায়েদ সাকি, এবং জুনায়েদ সাকি এই বিশৃঙ্খলা সৃষ্টির মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পারপাস সার্ভ করছেন। এখন আপনারাই বলুন, এদেশের গার্মেন্টস শিল্পের যদি কোনো ধরনের ক্ষতি হয় তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে লাভবান হবে? তারা তো এদেশের গার্মেন্টস কিনে নিয়ে যাচ্ছে। সেখানে তারা কি চাইবে যে দেশ থেকে তারা সস্তায় পণ্য পাচ্ছে সে দেশের পণ্য উৎপাদন ব্যাহত হোক? অপরদিকে প্রায়শই আমরা যে অভিযোগটি শুনি যে এদেশের গার্মেন্টস খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করার কাজটি অত্যন্ত গোপনে করে থাকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের গোয়েন্দা সংস্থা র, এবং
কেন করে থাকে এটির ব্যাখ্যাও কিন্তু আমরা বারবার শুনেছি। কি সেই ব্যাখ্যা? যারা এটি বলেন তাদের বক্তব্য হচ্ছে, ভারত যেহেতু এই খাতে আমাদের একটি শক্ত প্রতিদ্বন্দ্বী দেশ, সেহেতু বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে আমাদের উৎপাদন যদি ব্যাহত করা যায়, আমাদের কলকারখানার পরিমাণ যদি কমিয়ে দেওয়া যায়, তাহলে ব্যবসায়িকভাবে তারা লাভবান হবে। এখন আপনারাই বলুন, এই যে দুই ধরনের বক্তব্য আমরা পাই, একটি হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারত চায় আমাদের উৎপাদন ব্যাহত হোক, আরেকটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যারা একক দেশ হিসেবে আমাদের সবচেয়ে বড় ক্রেতা, তারা জুনায়েদ সাকির মাধ্যমে এদেশের উৎপাদন ব্যাহত করতে চায়। কোনটি আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে? এই এপিসোডে সাব্বির জুনায়েদ সাকিকে সরাসরি তুইতুকারি করেছেন। এটি কি কোনো শালীনতার মধ্যে পড়ে? আমরা থেকে অসভ্য বলতে চাচ্ছি না, তবে তিনি যেভাবে জুনায়েদ সাকির মতো একজন মানুষকে তুইতুকারি করেন, সেটি খন্দকার ইসমাইলের কাছে কিভাবে গ্রহণযোগ্য হয় আমি বুঝতে পারিনি। খালেদ মহিউদ্দিনের কাছে কিভাবে সমর্থনযোগ্য হয় সেটা বুঝতে পারিনি। এই সাব্বিরের বেশ কিছু ভিডিও আমি দেখেছি। সাব্বিরের যতগুলো ভিডিও আমি দেখেছি, সেখানে বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়ন ছাড়া সততার কোনো লক্ষণ আমি দেখিনি। একটি বিষয়ের সাথে আরেকটি বিষয় জুড়ে দিয়ে তিনি এমনভাবে সব কুযুক্তি উপস্থাপন করেন, যেটিকে হয়তো এক শ্রেণীর মানুষের কাছে সত্য বলে মনে হতে পারে, কিন্তু যারা তথ্য প্রমাণ নির্ভর কথায় বিশ্বাস করেন তাদের কাছে এগুলো কখনোই বিশ্বাসযোগ্য হবে না। কারণ তিনি কোনো ক্ষেত্রেই প্রয়োজনীয় তথ্য উপাত্ত এবং প্রমাণ উপস্থাপন না করে কাল্পনিক এক ধরনের অভিযোগ উত্থাপন করেন এবং তার সাপোর্টে বিমূর্ত অথবা কাল্পনিক কিছু তথ্য তুলে ধরেন। যারা সুবোধ সম্পন্ন মানুষ, তাদের কাছে এগুলো কখনোই গ্রহণযোগ্য হবে না। তবে যারা মানসিকভাবে এই সরকারের বিপক্ষে অবস্থান করছেন, এই সরকারের সব কিছুকেই খারাপ হিসেবে দেখছেন, তারা হয়তো তাকে খুব পছন্দ করবে। কারণ তিনি যে এজেন্ডা বাস্তবায়নের জন্য ভিডিওগুলো করছেন, সেদিক থেকে তাদের সাথে তার যথেষ্ট মিল রয়েছে। তারপরও কথা থাকে, খালেদ মহিউদ্দিন তাকে নিয়ে আইন উপদেষ্টাকে যে প্রশ্ন করেছেন, তার আলোকে আমরা বলতে পারি, কেউ যদি সত্য প্রতিষ্ঠা করতে চায়, কেউ যদি তার বক্তব্যের সমর্থনে যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারে, তাহলে তাকে কোনোভাবেই সরকারের হয়রানি করা অথবা গ্রেফতার করা অথবা তার কাজে বাধা দেওয়া উচিত নয়। কিন্তু কেউ যদি অনবরত কুৎসা রটিয়ে যায়, অন্যদেরকে অসম্মান, অপমান, অপদস্থ করে, সমাজে অপতথ্যের ছড়াছড়ির মাধ্যমে এক ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করে, তবে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আইনি প্রক্রিয়ায় ন্যায়সঙ্গতভাবে শাস্তির আওতায় নিয়ে যাওয়া উচিত। তা না হলে গণমাধ্যমের প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস, সেটি চরমভাবে ব্যাহত হবে। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।